বাতিনে ঘর ঘর আওয়াজ করে আকাশপথে পাড়ি দিল পুষ্পক। তার একমাত্র আসনটিতে বসে জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে খুশিতে সদানন্দবাবুর মনটা টাকডুমাডুম নেচে উঠল। তার বহুদিনের আকাশযান তৈরির স্বপ্ন আজ সফল হয়েছে। হ্যাঁ, আকাশযান বলাই ভালো, কারণ পুষ্পকের চেহারার সাথে এরোপ্লেন, হেলিকপ্টার কিংবা রকেট কারোরই মিল নেই। বেশ কিছু মোটর গাড়ির ভাঙা টুকরো জুড়ে জুড়ে তাকে তৈরি করা হয়েছে। ভিতরে খুব প্রয়োজনীয় দু একটা জিনিস, যেমন ছোট একটা বাথরুম আর কিছু খাবার আর জল রাখার ব্যবস্থা করা হয়েছে। জ্বালানির বেলায় নেই, সূর্যরশ্মির সাহায্যে তাকে চার্জ দিয়ে নিলে বহু ঘন্টার জন্য নিশ্চিন্তি। আর তিনি যেখানে থাকেন সেখানে তো সূর্যরশ্মির কোনো অভাবই নেই। ও হ্যাঁ, পুষ্পকের সৃষ্টিকর্তা সদানন্দবাবুর কথা তো এখনো বলাই হয়নি। সদানন্দ সৎপথী জয়সলমীরের একটা ছোট্ট শহরে থাকেন। তার কোনো এক পূর্বপুরুষ বাংলাদেশের কোমল আবহাওয়া ছেড়ে রাজস্থানের এই রুক্ষ অঞ্চলে বসবাস শুরু করেন। তারপর থেকে তারা বংশ পরম্পরায় সেখানেই থেকে যান। পূর্বপুরুষদের জমানো সঞ্চয় দিয়ে তার একার বেশ ভালোভাবেই চলে যায়। তাই তিনি নিজের শখ নিয়ে মগ্ন থাকেন। তার শখগুলোও ভারী বিদঘুটে। পুরনো ভাঙাচোরা জিনিস দিয়ে নিত্য সামগ্রী বানানোর শখ। যেমন ধরা যাক টেবিল ফ্যান। পুরনো টিনের কৌটো কেটে 3টে ব্লেড বানিয়ে ফেললেন, তারপর সেগুলোকে একটা লাঠির মাথায় ফিট করলেন। একটা পুরনো টেপ রেকর্ডারের মোটরও তাতে লাগিয়ে দিলেন। একটা ছোট পাথর দিয়ে ওজন বানিয়ে নিলেন, যাতে সেটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ব্যাস, তার দিয়ে কানেকশন করে দিতেই সুন্দর টেবিল ফ্যান তৈরি। এমনিভাবেই ইট দিয়ে পায়া বানিয়ে তার উপর তক্তা পেতে খাট, গাছের গুঁড়িকে মসৃণ করে কেটে চেয়ার ইত্যাদি হাজারো জিনিস তিনি বানাতেন। একবার তার রান্নাঘরে একটা বাটি ফুটো হয়ে গিয়েছিল। তিনি কিন্তু বিন্দুমাত্র দুঃখ পেলেন না, বরং পেরেক দিয়ে বাটিটাতে আরো অনেকগুলো ফুটো করে নিলেন। তারপর সেটাকে একটা পাইপের মুখে লাগিয়ে দিব্যি স্নান করবার শাওয়ার তৈরি হয়ে গেল। এমনি হাজারো জিনিস তৈরি করতে করতে একদিন তার এরোপ্লেন বানাবার শখ হলো। তার পিছনে অবশ্য কারণও আছে। একটা তো অবশ্যই আকাশে উড়ে বেড়ানোর মজা নেয়া, আর দুই, যেটা সব থেকে বড় কারণ, তা হলো মেঘ চুরি করা। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই তার প্রধান উদ্দেশ্য। তিনি ভেবে দেখেছেন মেঘের ভাগ বাটোয়ারাটা মোটেই ঠিকঠাক হয় না। কোথাও বৃষ্টির চোটে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, তো আবার কোথাও দিনের পর দিন বৃষ্টির অভাবে মরুভূমি হয়ে যায়। তাই তিনি ঠিক করেছেন একবার এক এক জায়গা থেকে মেঘ এনে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফেলে দেবেন। মেঘ ভরবার জন্যে তিনি একটা মস্ত বড় জালও বানিয়েছেন। প্লাস্টিক প্যাকেটগুলো তো এমনিতে প্রকৃতির ক্ষতিই করে, তাই দিয়ে জাল বানাতে পেরে তার বেশ ভালো লাগছিল। সব ব্যবস্থাপত্র হয়ে যাওয়ার পর তিনি সংবাদপত্র খুলে বসলেন। সারা দেশে বর্ষা এসে গেছে, যেখান থেকে খুশি মেঘ নিয়ে আসা যায়। তিনি দেখলেন মুম্বাই শহরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, লোকজনকে সাবধান করে দেয়া হচ্ছে। তাই তিনি মুম্বাই যাওয়াই সাব্যস্ত করলেন। কলকাতা বেঙ্গালুরেও মেলা মেঘ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু মুম্বাইটা একটু কাছাকাছি হবে। অতএব সদানন্দবাবু পুষ্পকের কম্পাসে চোখ রেখে চললেন ল্যাটিটিউড 19 ডিগ্রি নর্থ আর লঙ্গিটিউড 72 ডিগ্রি ইস্টের দিকে। তিনি হিসেব করলেন পুষ্পকের গতিবেগ যদি ঘন্টায় 300 কিলোমিটারও রাখা যায়, তাহলেও 1057 কিলোমিটার যেতে তার খুব বেশি হলেও 3.5 ঘন্টার বেশি লাগবে না। তারপর মেঘ ভরে আরো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ফিরে আসা যাবে। মুম্বাইয়ের আকাশে পৌঁছে তিনি তো আহ্লাদে আটখানা হয়ে গেলেন। আকাশ ভর্তি কালো কালো মেঘ, যত খুশি তত নাও। তিনি জাল খোলার বোতামে চাপ দিলেন। দেখতে দেখতে জাল অনেকটা মেঘের ওপর ছেয়ে গেল। তিনি ভাবলেন একদিনের জন্য এই যথেষ্ট, আবার 2-4 দিন বাদে আসা যাবে খন। কিন্তু সমস্যাটা হলো ফেরার পথে। জল ভরা মেঘ যে এত ভারী হয় সেটা তার ধারণাই ছিল না। তিনি ভেবেছিলেন মেঘ তো এমনিতেই ভেসে বেড়ায়, তাকে ভরবেন আর নিয়ে চলে আসবেন। বাস্তবে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল। মেঘের ইচ্ছে মতোই তাকে চলতে হচ্ছে। তিনি যতই কম্পাস অনুযায়ী জয়সলমীরের পথে তাকে চালিত করতে চান,
মেঘ ততই হাওয়ার গতি অনুযায়ী তার ছোট্ট পুষ্পককে অন্যদিকে নিয়ে চলে যায়। শুরু হয়ে গেল মেঘে মানুষে টানাটানি। এদিকে খুব বড়সড় একটা বৃষ্টির সম্ভাবনার জন্যে আবহাওয়া দপ্তর বারবার চোখ রাখছিল স্যাটেলাইট পিকচারের দিকে। তারা হঠাৎ দেখলো মেঘের একটা বড় অংশ অন্যদিকে চলে যাচ্ছে। যদিও হাওয়ার গতি অনুযায়ী কোনোভাবেই মেঘের সেদিকে যাবার কথা নয়। তারা ছবিটাকে জুম করে পুষ্পককে দেখতে পেল। সঙ্গে সঙ্গে সারা দেশে খবরটা ছড়িয়ে গেল। সমস্ত টিভি চ্যানেলগুলো বাকি সব খবর দেখানো বন্ধ করে তাকেই দেখাতে আরম্ভ করে দিল। অতি যুক্তিবাদীরাও ভগবানে বিশ্বাসী হয়ে গেল। অনেকেরই ধারণা ঈশ্বর ভুল করে বেশি বেশি মেঘ দিয়ে ফেলেছিলেন, এখন আবার খানিকটা ফেরত নিয়ে নিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে প্রণব গাঙ্গুলি ডিবেটের আসর বসিয়ে দিয়েছেন। তাতে সব রাজনৈতিক দলের চাপানুতর চলছে। শাসক দল বলছে, মিত্র, দেশে এত সুবন্দোবস্ত চলছে যে ভগবান নিজের রথ পাঠিয়ে দিয়েছেন। বিরোধীরাও থেমে নেই। কেউ বলছেন, বন্ধুগণ, আমরা বহুদিন থেকেই মেঘকে সরিয়ে মানুষের উপকার করে আসছি। বর্তমান সরকার যা কিছু করেন সবই ঢাক ঢোল পিটিয়ে। আবার অন্য কিছু দলের বক্তব্য, যা কিছু উন্নয়ন সবই দিল্লি মুম্বাইয়ের জন্যে, এ সবই কেন্দ্রের চক্রান্ত। আপনারা একটুও চিন্তা করবেন না, আমি আমার রাজ্যের সব মেঘকে লন্ডনে পাঠিয়ে দেব। সবাই যখন মেঘ নিয়ে তুলকালাম কাণ্ড জুড়ে দিয়েছে, আমরা বরং সবকিছু ফেলে আকাশে গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। সদানন্দবাবু বেয়ারা মেঘগুলোর সঙ্গে তুমুল লড়ে চলেছেন। তারা কখনো অন্যদিকে চলে যায় তো কখনো নিচের দিকে নেমে যায়। তিনি প্রাণপণে ইঞ্জিন চালু রাখার চেষ্টা করে চলেছেন। মাঝে মাঝে মেঘের ধাক্কা পুষ্পকের ওপর এসে পড়ায় তার কপালের বিভিন্ন অংশ ঠুকে ঠুকে ফুলে গেছে। ওদিকে পুষ্পকের অবস্থাও খারাপ। তার বিভিন্ন জায়গা থেকে ক্যাঁচ কোঁচ আওয়াজ উঠছে। হঠাৎ পুষ্পকের একটা অংশ খুলে পড়ে গেল। সদানন্দবাবু খুবই উত্তেজিত হয়ে গেলেন। মরতে তিনি ভয় পান না, তার ভয় সফল না হবার। কিন্তু একটা সময় তাকে হার মানতেই হলো। একে একে পুষ্পকের সব অংশ খুলে পড়ে যেতে লাগলো। শেষমেশ ইঞ্জিনের ভাঙা ডান্ডাটা নিয়ে পড়তে পড়তে সদানন্দবাবুর চোখের সামনে থেকে সব দৃশ্য মুছে গিয়ে নিকষ কালো হয়ে গেল। পরের দিন সকালে তিনি চোখ খুলে দেখলেন বেশ কিছু লোক তাকে ঘিরে রয়েছে। তার শরীরের অনেকটা অংশ কাদা আর বালির মধ্যে ঢুকে গেছে। পুষ্পকের একটা ভাঙা টুকরো তার পাশে পড়ে আছে, তাতে কিছুটা জল জমে আছে। তিনি ক্লান্ত গলায় জানতে চাইলেন, मैं कहाँ हूँ? লোকগুলো জানালো, সাব, ইয়ে জয়সলমীর কা ডেজার্ট হ্যায়। একটা ভীষণ আনন্দের ঢেউ তার মনে খেলে গেল। জয়সলমীরের ডেজার্ট? তার মানে তিনি বিফল হননি। পুষ্পক ধ্বংস হয়ে যাওয়ার আগের মুহূর্তেও তার সঞ্চিত বৃষ্টি সমেত তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে গেছে। তিনি উঠে বসলেন। এখন তার অনেক কাজ। আবার নতুন করে আকাশযান তৈরি করতে হবে। এবারেরটা আরো বড় আর মজবুত করে বানাতে হবে। আর উপর দিকে একটা ফাঁকা চেম্বার বানিয়ে তাতে খানিক হিলিয়াম গ্যাস ভরে দিতে হবে, যাতে ওই দুষ্টু মেঘগুলো বারবার নিচের দিকে নামিয়ে না আনতে পারে। ক্লান্ত পায়ে তিনি দূরে পড়ে থাকা পুষ্পকের কম্পাস আর হাতল নিয়ে নড়বড় করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন।